প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি সেলিম রেজা, প্রভাষক রসায়ন টেকনোলজি শিবচন্দ্র রায় কলেজ, পিডিএসআর রংপুর। আমাদের আজকের পঠিত বিষয় হচ্ছে জৈব রসায়নের সমগোত্রীয় শ্রেণী। এরপরে হচ্ছে জৈব যৌগের নামকরণ, বন্ধন বিভাজন, ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বনিয়াম আয়ন, কার্বনায়ন ও এদের স্থায়িত্ব। আমরা শুরুতেই জৈব রসায়নের প্রাথমিক যে আলোচনাটা সেটা একটু করে নিচ্ছি তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সেটা হলো জৈব রসায়ন, জীব উৎপন্ন রসায়নকেই মূলত জৈব রসায়ন বলে। জীব উৎপন্ন রসায়ন বলতে আমরা কি বুঝি? প্রাণ থেকে যে রসায়নটার উৎপত্তি, মূলত এটাই জৈব রসায়ন। এর প্রবক্তা হলো বিজ্ঞানী বার্জেলিয়াস। পরবর্তীকালে দেখা গেল অনেক অজৈব যৌগ থেকেও জৈব যৌগ পাওয়া যায়। যাই হোক, তাহলে জৈব যৌগ মূলত জীব উৎপন্ন যৌগ হলেও বর্তমান জৈব যৌগের সংজ্ঞা হলো কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জাতক ও হাইড্রোকার্বন উদ্ভূত যৌগগুলিকেই মূলত জৈব যৌগ বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে কার্বন কয়টা টেনেছি? 3টে কার্বন। এর সঙ্গে হাইড্রোজেন লাগিয়ে দিয়েছি, এটা একটা জৈব যৌগ। আবার যেহেতু এই জৈব যৌগটা শুধু কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত, তাই এটাকে আমরা হাইড্রোকার্বনও বলতে পারবো। তাহলে একটা একটা জৈব যৌগ এবং এটা একটা হাইড্রোকার্বন। কত কার্বনের? 3 কার্বন। কার্বন সংখ্যা 1 হলে যৌগের নাম মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, এটসেট্রা। যেহেতু এখানে 3টি, তো এটা হলো প্রোপ। আর সিঙ্গেল বন্ড থাকায় নামের শেষে আসলো এন, প্রোপেন। তাহলে এটা হলো প্রোপেন, এটা একটা জৈব যৌগ, এটা আবার একটা হাইড্রোকার্বন। যেহেতু এই হাইড্রোকার্বনটাতে কার্বন কার্বন একক বন্ধন আছে, তো এটার নাম অ্যালকেন। এর নাম অ্যালকেন। এটাকে আবার আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনও বলতে পারি। এটার নাম আবার কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। ইটস অ্যানাদার নেম প্যারাফিন। হোয়াট ইজ প্যারাফিন? প্যারাফিনস টু ল্যাটিন ওয়ার্ডস প্যারাম অ্যান্ড অ্যাফেন্স। প্যারামস মিন লেস, অ্যাফেন্স অ্যাট্রাকশন, অর্থাৎ কম আসক্তির যৌগকেই মূলত প্যারাফিন বলে। যেহেতু কার্বন কার্বন একক বন্ধনযুক্ত যৌগগুলি বিক্রিয়া করার প্রবণতা কম, তাই এদেরকে প্যারাফিনও বলা হয়। যাই হোক, এটা হলো আমাদের পুরাতন একটু ধারণা। এখন আমরা আমাদের নতুন পড়ায় আসবো, সেটা হলো সমগোত্রীয় শ্রেণী। কি সমগোত্রীয়? যেমন পৃথিবীতে যত গরু আছে সবগুলাই সমগোত্রীয়। ছাগলের দল সেটা একটা সমগোত্রীয়, মানুষের দল এটাও একটা সমগোত্রীয়। এদের বিশেষ বৈশিষ্ট্য কি? সবারই কর্মপরিধি বা কার্য দক্ষতা বা কর্মকাণ্ড মোটামুটি একই রকম হয়। তাহলে এখন আমরা জৈব যৌগে সেই জিনিসটা বসাই দেখি সমগোত্রী শ্রেণীটা কী হবে। আমি বসালাম CH CH CH, মনে করো 3টা নিলাম। প্রথমে কার্বন 1, পরেরটাতে কার্বন 2, তারপরেরটাতে কার্বন 3। প্রথমে কার্বন 1, হাইড্রোজেন কয়টা হবে? 4টা। কেন? কার্বনের যোজনী 4। এখানে কার্বন 2, হাইড্রোজেন কয়টা হবে? 6টা। বলতে পারো তাহলে তো স্যার 8টা হওয়ার কথা ছিল, তো 6টা কেন? তুমি গাঠনিক সংকেত দিয়ে করবা কাজ। মানুষের কথা হয়তো বিশ্বাস করতে নেই, নিজে নিজে কাজ করে দেখবা। কত হলো? 2টা কার্বন টানলাম, হাইড্রোজেন কয়টা? 6টা। এখন আরেকটা কথা হলো, এইটা আসলে কিসের সংকেত? অ্যালকেন, এলকিন না অ্যালকাইন? এটা আমরা বুঝবো কেমনে? এরও আমরা পূর্বতন আলোচনায় দিয়েছিলাম। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2 যেখানে আমি সিঙ্গেল বন্ড কিভাবে দিলাম, কিভাবে বুঝলাম? CnH2 এখানে n এর মান যদি আমি 2 বসাই, তাহলে C2H 2 দুগুণে 4 আর দিয়ে 6 এর সঙ্গে মিলে যাচ্ছে। এখানে যদি আমি n এর মান কত বসাই? 3 বসাই, তাহলে C3H
3 দুগুণে 6 2 8, তাহলে বোঝা যাচ্ছে আমি এগুলি অ্যালকেনেরই উদাহরণ টানতেছি বা দিচ্ছি। তাহলে এখানে কয়টা কার্বন? 2টা। হাইড্রোজেন গণ কয়টা হলো? গণনা করো, 6টা হয়ে গেল, তাহলে এটাও অ্যালকেন। এখানে কার্বন কয়টা? 3টা, বাকিগুলো হাইড্রোজেন বসিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে এই সবগুলো যৌগ কি দিয়ে তৈরি? একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত যৌগ। একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত যৌগ, যাদেরকে কার্বন সংখ্যার ক্রমমান অনুসারে সাজালে বা আণবিক ভরের ক্রমমান অনুসারে সাজালে পরপর 2টি যৌগ। এটা থেকে এটা বাদ দাও, 2টা কার্বন থেকে একটা বাদ দিলে একটা, 6টা হাইড্রোজেন থেকে 4টে বাদ দিলে 2টা। এটা থেকে এটা বাদ দাও, 3টা কার্বন থেকে 2টা বাদ দিলে একটা, হাইড্রোজেন 8টা থেকে 6টা বাদ দিলে 2টা। তাহলে দেখো পরপর 2টি যৌগের মধ্যে একটি মেথিলিন মূলকে কি আছে? পার্থক্য আছে। তাহলে একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত জৈব যৌগ, যাদেরকে কার্বন সংখ্যার ক্রমমান অনুসারে সাজালে পরপর 2টি যৌগের মধ্যে একটি মেথিলিন মূলকের পার্থক্য থাকে এবং যাদেরকে একটি সাধারণ সংকেতে প্রকাশ করা যায় এবং যাদের একটা সাধারণ বা একই কার্যকরী মূলক বিদ্যমান থাকে, এই শ্রেণীর সদস্যকেই বলা হয় সমগোত্রীয় শ্রেণী। আমরা আরও একটা উদাহরণ নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নিলাম মনে করো CH3 C2H5 C3H7, অর্থাৎ একটা করে হাইড্রোজেন আমরা সরিয়ে ফেলছি, সেখানে একটা করে আমরা OH বসিয়ে দিয়েছি। কি বসিয়ে দিয়েছি? OH। সবগুলো যৌগই কি দিয়ে তৈরি? একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। তাহলে এই যৌগগুলি একই প্রকার মৌলের সমন্বয়ে গঠিত। এবারও পরপর 2টি যৌগের মধ্যে দেখো, এটা থেকে এটা বাদ দাও, কি থাকতেছে? CH2। এটা থেকে এটা বাদ দাও, CH2। তাহলে এখানেও পরপর 2টি যৌগের মধ্যে একটি CH2 গ্রুপের পার্থক্য থাকে এবং এদেরকেও একটা সাধারণ সংকেতে প্রকাশ করা যায়, CnH2n+1 OH। প্রমাণ করো। n এর মান 3 বসাও, কত হচ্ছে? C3 3 দুগুণে 6 আর 1 7, এই যে মিলে গেছে OH। এখানে C2H5OH, তাহলে এটার সঙ্গে মিলছে 1 বসালে মিলে যাবে। তাহলে এইটাও একটা কি? সমগোত্রীয় শ্রেণী। এটা হলো একটা সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী বোঝা গেছে। এবার আমরা নামকরণে যাই। এর আগে ক্লাসে আমরা নামকরণ নিয়ে আলোচনা করছি, শুধু একটু পূর্ণ মূল্যায়নের জন্য বা পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আবার একটু করে নামকরণটা নিচ্ছি। নামকরণ 3 প্রকারের হয়, একটা সাধারণ নামকরণ, একটা উদ্ভূত নামকরণ, আর একটা হলো ইউপ্যাক নামকরণ। ইউপ্যাকের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এর সংস্থাটা কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তাহলে আমরা নামকরণে প্রথমে সাধারণ নাম দিয়ে একটা নিচ্ছি। যেমন আমরা এখানে কার্বন টানলাম কয়টা? 1 2 3 4 5, তাহলে এটা পেন্ট। পেন্ট একক বন্ধনে N, পেন্টেন। এখানে স্মরণ রাখো, কার্বন একটি কার্বনে যুক্ত আছে, তাই এই কার্বনটার নাম 1 ডিগ্রি কার্বন। কার্বন 2টি কার্বনে যুক্ত থাকলে সেই কার্বনটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বন। আবার দেখো তো, এই কার্বনটা কয়টার সঙ্গে যুক্ত আছে? 2টা, তাই এইটাও কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তবে এখন এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি, কারণ এই কার্বনটা 3টা কার্বনে যুক্ত। আবার যদি এখন এরকম করতাম, আচ্ছা এটা 3 ডিগ্রি রাখলাম, এটা দেখাই এই যে আরেকটা কার্বন, এই যে একটা কার্বন, এই কার্বনটা সর্বোচ্চ কয়টার সাথে যুক্ত আছে? 4টা, তাই এটা কয় ডিগ্রি? 4 ডিগ্রি। তাহলে কার্বন একটি কার্বনে যুক্ত হলে 1 ডিগ্রি, 2টি কার্বনে যুক্ত হলে 2 ডিগ্রি, 3টি কার্বনে যুক্ত হলে 3 ডিগ্রি, 4টি কার্বনে যুক্ত হলে 4 ডিগ্রি কার্বন। এছাড়া সাধারণ আরও কিছু নামকরণ আছে, যেমন CH2 ডাবল বন্ড CH2, এর সাধারণ নাম হলো ইথিলিন। ইথিলিন, এই নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। এটা হলো ইথিলিন, এর একটা হাইড্রোজেন সরিয়ে দিলে এই গ্রুপটার নাম হয় ভিনাইল। এই গ্রুপটার নাম কি? ভিনাইল।
যাই হোক, সাধারণ নামগুলি তোমরা একটু দেখে নিবা। আর ইউপ্যাক নামকরণ একটু আমরা রিভাইজ করে নিচ্ছি। কয়টা কার্বন টানলাম? 4টা কার্বন। বিউট, সিঙ্গেল বন্ড থাকায় এন, বিউটেন। এবার কি নাম হবে? এবার গ্রুপ আছে একটা। গ্রুপটা কোন দিক থেকে কাছে? ডান থেকে বামে কাছে। তাহলে এটা 1 2 3 4। কি নামে? 1 ক্লোরো বিউটেন। 1 ক্লোরো বিউটেন। আবার ধরো আমি এখানে একটা গ্রুপ বসাই দিলাম ওইস, এই যৌগটাতে কি বসাই দিয়েছি? একটা ওইস। তাহলে কয়টা ফাংশনাল গ্রুপ পাচ্ছি আমরা এখানে? 2টা। এখন দেখবো অগ্রাধিকার গ্রুপ আছে। বইয়ের মধ্যে অগ্রাধিকার গ্রুপের একটা সিরিজ আছে। সবার নিচে হলো অ্যালকাইল, তার উপরে হলো নাইট্রো, তার উপরে হলো হ্যালোজেন কি? ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার উপরে আছে অ্যালক্সি, তার উপরে আছে ট্রিপল বন্ড, তার উপরে আছে দ্বিবন্ধন, তার উপরে আছে ওইস, অর্থাৎ যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তার উপরে আছে কিটোন, তার উপরে আছে অ্যালডিহাইড, তার উপরে আছে COOH। এছাড়া আরো গ্রুপ আছে, কিন্তু এগুলি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে আমি এই কয়েকটাই লিখে দিয়ে রাখলাম। তাই লিখলে আমরা জেনে ফেলবো। তাহলে এই যৌগটার নাম আমরা কিভাবে করব? এখন এই একটা জিনিস ভালো করে বুঝলে তোমরা নামকরণ ইজিলি করতে পারবা। এখানে ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকরী মূলক আছে 2টা, একটা আছে ওইস আর একটা আছে ক্লোরিন। দেখো তো কোনটার অগ্রাধিকার বেশি? হ্যালোজেন হলো এখানে, আর ওইস হলো তার অনেক উপরে। তাহলে অগ্রাধিকার ভিত্তিতে ক্লোরিনের চেয়ে ওইসের বেশি। ফলে এবার নামকরণটা অবশ্যই অগ্রাধিকার গ্রুপ থেকে করতে হবে। এটা আমি প্রথম দিন নোটে তোমাদেরকে দিয়ে দিয়েছি। অগ্রাধিকার ভিত্তিতে যে দিক থেকে কাছে হবে সেদিক থেকে সংখ্যায়িত করতে হবে। তাহলে এর নাম কি হবে? 4 ক্লোরো বিউটানল 1 বা বিউট 1 নল। 4 ক্লোরো বিউট 1 নল, 4 ক্লোরো। আর একটা করে গ্রুপ লেখার, সংখ্যা লেখার পর হাইফেন দেব। 4 ক্লোরো বিউট 1 নল। এবার মনে করে এভাবে দিলাম আমি Cl না দিয়ে এখানে ধরো বসাই দিয়েছি আমি COOH। কয়টা ফাংশনাল গ্রুপ পড়ে গেল? 2টা। একটা হলো ওইস আর একটা হলো COOH। COOH হলো কার্বক্সিলিক গ্রুপ। দেখো অগ্রাধিকার কোনটা বেশি? এবার একটা হলো ওইস আর একটা হলো COOH। কোনটার অগ্রাধিকার বেশি? COOH। ফলে সেটা যে দিক থেকে কাছে হবে আমাকে সেই দিক থেকে সংখ্যায়িত করতে হবে। তাহলে সংখ্যায়িতর ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। আর বইয়ের মধ্যে যে উদাহরণগুলি দেওয়া আছে, যে যত বেশি চর্চা করবা, প্র্যাকটিস করবা, তার জন্য নামকরণ তত সহজ। তাহলে আমরা এখন এবার কোন দিক থেকে গণনা করবো? এই দিক থেকে 1 2 3 4। কি নাম হবে? 4 হাইড্রক্সি। যেহেতু ওইস নিজে নাম পেল না, তাই তার এখন পরপর ব্যবহৃত হবে। কি হবে? 4 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। 4 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। তাহলে এভাবে আমরা নাম করব। এখন মনে করে একটা যৌগ এভাবে দেওয়া আছে পাখির মতো। আসলে পাখিটা এখানে এগুলো কার্বন 1 2 3 4 5। কটা হলো? পেন্টেন। এবার পেন্টিন 1। এখানে আবার মনে করে দেওয়া আছে ওইস। তাহলে কি হবে? কোন দিক থেকে গুনবো? অবশ্যই এই দিক থেকে 1 2 3 4 5। তাহলে কি হবে? পেন্ট কত? 3 আছে। এটা 1, এটা কত? 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে পেন্ট 4 in 1
ঠিক আছে। আবার মনে করে এখানে এভাবে একটা আবার পা বাইর করে দেওয়া আছে, অর্থাৎ এই যে গ্রুপটাই থ্রির এখানে মনে করে একটা পায়ের মতো বাইর করে দেয়, এটার নাম মিথাইল। এরকম যখন গ্রুপ থাকবে এটার নাম হলো মিথাইল। তাহলে মিথাইলটা কত নম্বরে আছে? 3-তে। তাহলে 3 মিথাইল। এই হলো মোটামুটি নামকরণ, বাকিগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখন আমরা পরের প্রশ্নে যাব। বন্ধন বিভাজন। বন্ধন কি? বন্ধুত্ব স্থাপন করা। আমরা বন্ধুত্ব স্থাপন করি কোনো কিছু দিয়ে, নিয়ে, শেয়ার করে, বা পুরোপুরি দিয়ে বা পুরোপুরি নিয়ে। মৌলদের জগতেও তারাও সেম কাহিনী করে, ইলেকট্রন দান করে, গ্রহণ করে, বা ইলেকট্রন শেয়ার করে, বা জোড়া ইলেকট্রন দান করে, জোড়া ইলেকট্রন গ্রহণ করে, বা শুধু দান করে। কয়টা ঘটনা বললাম? দান, গ্রহণ, শেয়ার, জোড়া দান, জোড়া গ্রহণ, আর শুধু দান। তাহলে বন্ধন 4 প্রকার। দান গ্রহণ হলো আয়নিক, শেয়ারিং, সমযোজী। জোড়া ইলেকট্রন দান, জোড়া ইলেকট্রন গ্রহণ, এটার নাম সন্নিবেশ। আর শুধু ইলেকট্রন দান, সেটার নাম হলো ধাতব বন্ধন। তাহলে বন্ধন মূলত 4 প্রকার। আর বিক্রিয়া হয় কি দিয়ে? বিক্রিয়া 2 প্রকার, একটা হলো রাসায়নিক বিক্রিয়া আর একটা হলো নিউক্লিয় বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হয় ইলেকট্রন দ্বারা, আর নিউক্লিয় বিক্রিয়া হয় নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন দ্বারা। তা আমরা এগুলো রাসায়নিক বিক্রিয়া আলোচনা নিচ্ছি, তাই আমরা ইলেকট্রনের আলোচনাই করব। আর যেহেতু আমার জৈব রসায়নের যৌগগুলি মূলত সবগুলাই কার্বনের যৌগ, মূলত বলে সবগুলাই কার্বনের যৌগ। আর কার্বন যেহেতু একটা অধাতু, তাই কার্বনের প্রায় সবগুলো যৌগই সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। কিসের মাধ্যমে? সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে। আমরা জানি কার্বনের বহিঃস্থলে কয়টা ইলেকট্রন থাকে? 4টে নিঃসঙ্গ ইলেকট্রন। এ কি করতে পারে? 4টে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে। কি বন্ধন? সমযোজী বন্ধন। আবার একক বন্ধনের অন্য নাম হলো কি? সিগমা বন্ধন। একক বন্ধনের অন্য নাম হলো সিগমা বন্ধন। তাই এখানে আমরা সিগমা বলবো, বা এগুলি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তৈরি হয়, এগুলির নাম হলো সমযোজী বন্ধন। তাহলে কার্বনের যৌগ সমযোজী। এখন আমি কার্বন 4টে অবস্থা যাই টানি, সবগুলাই কি বন্ধনে যুক্ত হবে? সমযোজী। তাহলে দেখো তো একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকবে? একটা বন্ধন গঠনের জন্য অবশ্যই 2টা ইলেকট্রন লাগবে। কয়টা? 2টা ইলেকট্রন। তাহলে এই কার্বন হাইড্রোজেন এই যে বন্ডটা, এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এই ফোঁটা 2টা দিয়ে আমরা ইলেকট্রন বোঝালাম, ডট। এখন ঘটনা হলো কার্বনের ইলেকট্রনটাকে যদি ডট দিয়ে দেখাই, হাইড্রোজেনেরটাকেও যদি ডট দিয়ে দেখাই, তাহলে অনেক ক্ষেত্রে বোঝা যাবে না। ওই জন্য এটাকে আমরা ক্রস দিয়ে দেখাই। এগুলিকে বলা হয় লুইস পুটিং। তাহলে এই বন্ধনটা সৃষ্টি হলো কয়টা ইলেকট্রন দ্বারা? 2টা। তাহলে আমাদের প্রশ্নের নাম হলো বন্ধন বিভাজন, মানে বন্ধন ভাঙ্গা। তাহলে বন্ধন ভাঙ্গার অর্থ হলো ইলেকট্রন দ্বারা যে বন্ধনটা তৈরি হলো সেই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে যাওয়া ইলেকট্রনগুলো কি হবে? আবার মুক্ত হয়ে যাবে। হয় উভয় পরমাণুর অধিকারে চলে যাবে, নতুবা যে কোনো পরমাণুর অধিকারে চলে যাবে। যদি উভয় পরমাণুর অধিকারে যায়, সেই বন্টনটা কেমন হলো? সুষম, মানে ইমানি বন্টন। আর যে কোনো একজন যদি টেনে নেয়, সেটা হলো বেইমানি, অর্থাৎ বিষম। হোমোলাইটিকের অ্যান্ড হেটারোলাইটিক, মানে সুষম বিভাজন, অ্যান্ড হেটারোলাইটিক মানে বিষম বিভাজন। তাহলে বন্ধন বিভাজন কয় প্রকার হবে? 2 প্রকার। বন্ধন বিভাজন 2 ভাবে হয়, একটা সুষম, আর একটা হলো বিষম। সুষম অর্থ যার যার ইলেকট্রন সে পরমাণুর অধিকারেই চলে যাবে। ধরো কার্বন CH, এই বন্ডটা সবগুলো দেখানোর দরকার নেই, একটা দেখালেই না। এই তীর চিহ্ন উভয় দিকে দেওয়ার অর্থ বন্ধনের যে পরমাণু তার নিজস্ব ইলেকট্রনটাই টেনে নিল।
তাহলে সুষম বিভাজনে যে মুক্ত ইলেকট্রন যুক্ত গ্রুপগুলির সৃষ্টি হলো এগুলিকে বলবো আমরা ফ্রি রেডিক্যাল। তাহলে হোয়াট ইজ ফ্রি রেডিক্যাল? যে ইফ দ্য কোভ্যালেন্ট বন্ড কি হবে ডিসোসিয়েট or divided homolytic then form the bond বা then form the group is called free radical। অর্থাৎ সমযোজী বন্ধনের সুষম বিভাজন ঘটলে যে মুক্ত ইলেকট্রন যুক্ত গ্রুপগুলির সৃষ্টি হয় তাকে বলবো আমরা ফ্রি রেডিক্যাল। তাহলে আমার ফ্রি রেডিক্যালের প্রশ্নের উত্তরটা হয়ে গেছে। এবার আমরা নেব বিষম বিভাজন, মানে বেইমানি করবে, যে কোনো এক পরমাণু টেনে নেবে। ধরো CCl বন্ধন, তড়িৎ ঋণাত্মকতা মান কার বেশি? কার্বন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের বেশি। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন, তার চেয়ে কম হলো অক্সিজেন, তার চেয়ে কম ক্লোরিন। তা আমরা এখানে ক্লোরিন পেয়ে গেছি। তাহলে বন্ধন ইলেকট্রন এবার কে টেনে নিচ্ছে? ক্লোরিন। দেখো যখন একটা পরমাণু ইলেকট্রন টেনে নিচ্ছে, যেমন এই HCl দিয়ে আমি দেখাই দিচ্ছি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মান বেশি। এই যে তীর চিহ্নটা তার দিকে দেখাইতে হবে, এরোটা তার দিকে দেখাই দিতে হবে। তাহলে এখানে বন্ধন ইলেকট্রন কে টেনে নিচ্ছে? ক্লোরিন, তাই সে হচ্ছে ঋণাত্মক। আর কার্বন যেহেতু ইলেকট্রন হারিয়ে ফেলতেছে সে হলো ধনাত্মক। তাহলে বিষম বিভাজনে দুইটা মূলক সৃষ্টি হয় বা দুইটা আয়নের সৃষ্টি, একটা হলো ধনাত্মক আর একটা হলো ঋণাত্মক। আর সুষম বিভাজনে দেখলাম আমরা ফ্রি রেডিক্যালের সৃষ্টি হয়। এখন এটা কি ধনাত্মক চার্জযুক্ত, এটা ঋণাত্মক। যেমন এখানে আমরা উদাহরণে নিয়েছি HCl এর যখন উদাহরণে নিয়েছি ইলেকট্রন টেনে নিয়ে গেল, হাইড্রোজেনটা হলো প্লাস, ক্লোরিনটা হলো মাইনাস। এখন দেখো H প্লাস এর ইলেকট্রন ঘাটতি, ক্লোরিন মাইনাস এর ইলেকট্রন বাড়তি। ইলেকট্রন ঘাটতি গ্রুপগুলোর নাম হলো ইলেকট্রোফাইল, আর ইলেকট্রন বাড়তি গ্রুপগুলোর নাম হলো নিউক্লিওফাইল। ফাইল অর্থ প্রিয়, ফাইল অর্থ, তাহলে ইলেকট্রোফাইল মিন ইলেকট্রন প্রিয়। যাদের ইলেকট্রন ঘাটতি সেই গ্রুপগুলোকে বলবো আমরা ইলেকট্রোফাইল, যার ইলেকট্রন বেশি সেই গ্রুপগুলোকে বলবো আমরা নিউক্লিওফাইল। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোফাইল? যে গ্রুপগুলোর ইলেকট্রন ঘাটতি সেই গ্রুপগুলোকে বলবো আমরা ইলেকট্রোফাইল, আর যে গ্রুপগুলোর ইলেকট্রন বেশি সেই গ্রুপগুলোকে বলবো আমরা নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইলের বাংলা ইলেকট্রন প্রিয়, নিউক্লিওফাইলের বাংলা হলো কেন্দ্রাকর্ষী, কেন্দ্রাকর্ষী বা নিউক্লিয়াস প্রিয় বা ধনাত্মক প্রিয়। এখন এই ইলেকট্রোফাইল কত প্রকার হতে পারে? ইলেকট্রোফাইল দুই প্রকার। আমি সংক্ষেপে ইলেকট্রোফাইলকে ই দ্বারা ডিনোট করলাম, মানে প্রকাশ করলাম। ইলেকট্রোফাইল ইজ ডিনোটেড বাই ই, অর্থাৎ ইলেকট্রোফাইলকে আমরা ই দ্বারা প্রকাশ করবো, কারণ ইলেকট্রোফাইলের প্রথম লেটারটা কি? ই। ইলেকট্রোফাইল ইজ টু টাইপ, একটা হলো পজিটিভ আর একটা হলো নিউট্রাল। পজিটিভ মানে ধনাত্মক, আর একটা হলো নিউট্রাল নিরপেক্ষ। ধনাত্মক কোনগুলি? এটা যে কাউকে বললে সে বলতে পারবে, উপরে ধনাত্মক চার্জ দেওয়া থাকবে, যেমন H প্লাস, সি প্লাস, হ্যাঁ, ক্লোরিন প্লাস, ব্রোমিন প্লাস, অর্থাৎ প্লাস থাকলে NO2 প্লাস, এগুলো সবই হলো ইলেকট্রোফাইল, এটা চেনা যাবে। আর নিরপেক্ষ কোনগুলি? কোনো চার্জ দেওয়া থাকবে না, তবে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক হবে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা একটা পরসম ইলেকট্রোফাইল। কিভাবে বুঝলাম? এখানে কেন্দ্রীয় পরমাণুকে অ্যালুমিনিয়াম, তাহলে ক্লোরিন -3, অ্যালুমিনিয়াম হলো, তাহলে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক, তাদেরকে বলবো আমরা নিরপেক্ষ এগুলো হলো নিরপেক্ষ ইলেকট্রোফাইল। আর কি হতে পারে? BF3, NO2, SO2, SO3, P2O5 ইত্যাদি, এগুলো সবই হলো নিরপেক্ষ ইলেকট্রোফাইল। নিরপেক্ষ ইলেকট্রোফাইলের অ্যানাদার নেম হলো লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড। হোয়াট ইজ লুইস অ্যাসিড? হুইচ ক্যান রিসিভ পেয়ার ইলেকট্রন,
হুইচ কম্পাউন্ড আর আয়ন ক্যান রিসিভ পেয়ার ইলেকট্রন ইজ কল্ড লুইস অ্যাসিড। তাহলে নিরপেক্ষের মধ্যে লুইস অ্যাসিডগুলো পড়ে যাচ্ছে। এবার আমরা নেব নিউক্লিওফাইল ডিনোটেড বাই ANU। নিউক্লিওফাইল টু টাইপ, একটা হলো ঋণাত্মক আর একটা হলো নিরপেক্ষ। তার ঋণাত্মক গুলো যে কেউ চিনবে কিভাবে, এর উপরে মাইনাস চার্জ দেওয়া থাকবে, Cn মাইনাস OH মাইনাস। আর একটা বলে রাখি, নিউক্লিওফাইল মোটামুটি সবগুলো আবার লিগ্যান্ড। নিউক্লিওফাইল সবগুলো হলো লিগ্যান্ড। এগুলি আমাদের যখন এডমিশন দেব, আমরা পরীক্ষায় যাব, এই প্রশ্নগুলি অনেক তথ্য আমার জানা থাকতে হবে, এজন্য কিছু কিছু আগের থেকে বলে রাখি। নিউক্লিওফাইল কেন লিগ্যান্ড, হোয়াট ইজ লিগ্যান্ড, হুইচ ক্যান ডোনেট পেয়ার ইলেকট্রন, অর্থাৎ যারা জোড়া ইলেকট্রন দানে সক্ষম এরাই হলো লিগ্যান্ড। কোন অবস্থায়, বিশেষ করে জটিল যৌগ গঠনকালে যারা জোড়া ইলেকট্রন দানে সক্ষম তাদেরকে আমরা লিগ্যান্ড বলবো। আর নিউক্লিওফাইল গুলি আবার সবগুলাই লুইস ক্ষার। কি ক্ষার? লুইস ক্ষার। লুইস ক্ষার কি? যারা জোড়া ইলেকট্রন দানে সক্ষম, যে অণু বা আয়নগুলি জোড়া ইলেকট্রন দানে সক্ষম তাদেরকে আমরা বলবো লুইস ক্ষার। তাহলে এগুলি লুইস কি, নিউক্লিওফাইল এগুলি হলো লিগ্যান্ড, লিগ্যান্ডও বলতে পারবো, এদের লুইস ক্ষার। এই নিরপেক্ষ কোণগুলি যেমন NH3, এখানে কোনো চার্জ থাকবে না, ROH, তারপরে পানি PH3, হাইড্রোজেন ইত্যাদি, অ্যামিন RNH2, এগুলি হলো সবই নিরপেক্ষ। চিনব কিভাবে নিউক্লিওফাইল, এদের কেন্দ্রীয় পরমাণু ঋণাত্মক হবে, কেন্দ্রীয় পরমাণু ঋণাত্মক হবে। তাহলে নিউক্লিওফাইল সবগুলাই হলো নিরপেক্ষ। নিউক্লিওফাইলগুলিকে আমরা কি বলতে পারি, লিগ্যান্ডও বলতে পারি। এটা আবার লুইস ক্ষার। তাহলে আমরা ইলেকট্রোফাইল চিনলাম, নিউক্লিওফাইল চিনলাম। এবার আমরা যাব কার্বনিয়াম আয়ন। হোয়াট ইজ কার্বনিয়াম আয়ন? কার্বনিয়াম আয়ন ধনাত্মক চার্জযুক্ত কার্বনের আয়নকেই কার্বনিয়াম আয়ন বলে, বা কার্বোক্যাটায়নকেই কার্বনিয়াম আয়ন বলে। এখন কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব সংজ্ঞাগুলি বইয়ে সুন্দরভাবে দেওয়াই আছে, আমরা পড়ে নেব, শুধু আমি বোঝাই দিচ্ছি একটু। কার্বনিয়াম আয়ন, এখন আমরা এর স্থায়িত্ব দেখব। কার্বনিয়াম আয়ন আগে এভাবে, আমি যেভাবে লিখতেছি এভাবে যদি লেখো তাহলে তোমার পরীক্ষায় ভুল হওয়ার চান্স থাকবে না, বুঝতেও সুবিধা হবে। আমি 4টে কার্বন আগে বসিয়ে নিলাম, এখন কার্বনের হাত দিয়ে দাও। একটা প্লাস অর্থ অবশ্যই এর একটা বন্ধন ভেঙে গেছে, অতএব আর বাকি 3টে বন্ধন থাকবে। এর 3টে হাতে 3টা গ্রুপ বসাই দাও, অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। কি দ্বারা? আর। বন্ড আর, খালি আর না কিন্তু, খালি আর হলো একটা লেটার, আর বন্ড আর দিয়ে অ্যালকাইল গ্রুপকে প্রকাশ করা হয়। অ্যালকাইল গ্রুপ কি? অ্যালকেন হতে যদি একটি হাইড্রোজেন সরিয়ে নেয় সেই গ্রুপটার নামে হবে অ্যালকাইল গ্রুপ। যেমন একটা অ্যালকেনের নাম বলো, অ্যালকেনের প্রথম সদস্য কি? মিথেন। মিথেনের একটা হাইড্রোজেন সরিয়ে ফেললে উৎপন্ন হয় মিথাইল। ইথেনের একটা হাইড্রোজেন সরিয়ে ফেললে উৎপন্ন গ্রুপের নাম হয় ইথাইল। এই গ্রুপগুলাই মূলত অ্যালকাইল গ্রুপ। প্রকাশ করবো কি দ্বারা? আর দ্বারা। তাহলে এখানে আর আমার মিথাইলও হতে পারে, ইথাইলও হতে পারে, প্রোপাইলও হতে পারে, এটসেট্রা। তবে ইন্টারমিডিয়েট লেভেলে সাধারণত আরগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিথাইল হিসেবেই ব্যবহার করেছে। তাহলে এটা কয় ডিগ্রি কার্বন? 3 ডিগ্রি। কারণ এই কার্বনের 3টে অ্যালকাইল গ্রুপ মানে 3টে কার্বনের গ্রুপ। এই যে যদি বসাই আর এর জায়গায় CH3, আচ্ছা CH3 বসাই দিলাম মনে করো, তাহলে আরও বসাইতে পারি, আমি CH3ও বসাতে পারি। এখানে আমি 2টা বসিয়ে দিলাম, এখানে আমি 1টা বসিয়ে দিলাম,
এখানে আমি কোনো অ্যালকাইল গ্রুপে বসিয়ে দিলাম না। তো এখানে কয়টা অ্যালকাইল গ্রুপ বসিয়ে দিলাম? 3টা। তো এটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই কার্বনে কয়টা কার্বন যুক্ত? 2টা। তো এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এই কার্বনে কয়টা যুক্ত? 1টা। তো এটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখানে কোনো কার্বন নাই, তো এটা 0 ডিগ্রি। এখন আমরা কার্বনিয়াম আয়ন দেখলাম কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। এখন অ্যালকাইল গ্রুপগুলো ইলেকট্রন সমৃদ্ধ গ্রুপ। অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন সমৃদ্ধ গ্রুপ। তাহলে এটা এক প্রকার কি? নিউক্লিওফাইল। এক প্রকার নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল ইলেকট্রন ঘাটতি থাকে না বেশি থাকে? বেশি থাকবে। তাহলে এরা সবসময় ইলেকট্রন কি করবে? দান করবে। তাহলে অ্যালকাইল গ্রুপ কেন্দ্রীয় কার্বনে ইলেকট্রন ঠেলে দেবে। এই ঠেলে দেওয়া বা টেনে নেওয়াকে বলা হয় আবেশীয় ফল। হ্যাঁ, ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট বা বাংলায় বলা হয় আবেশীয় ফলাফল। তাহলে অ্যালকাইল গ্রুপগুলো আবেশীয় ফলাফল দ্বারা কেন্দ্রীয় কার্বনে ইলেকট্রন ঠেলে দেবে। তাই কার্বনের ধনাত্মক চার্জ অনেকটাই কি হবে? প্রশমিত হয়ে যাবে। কার্বনের ধনাত্মক চার্জ অনেকটাই প্রশমিত হয়ে যাবে। তাহলে 3 ডিগ্রিতে অ্যালকাইল গ্রুপ বেশি, তাই কার্বনের ধনাত্মক চার্জ প্রশমিত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। 2 ডিগ্রিতে আরেকটু কম, 1 ডিগ্রিতে আরও কম, 0 ডিগ্রিতে সবচেয়ে কম। যেহেতু 3 ডিগ্রিতে অ্যালকাইল গ্রুপ বেশি, তাই 3 ডিগ্রি কার্বনে ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতাও বেশি, তাই ধনাত্মক চার্জ প্রশমিত হওয়ার প্রবণতাও বেশি। ফলশ্রুতিতে স্থায়িত্ব বেশি। স্থায়িত্ব বেশি। তাহলে স্থায়িত্ব কয় ডিগ্রি বেশি? স্থায়িত্বের ক্রম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি। এগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমনকি 2-1বার বোর্ডে থিওরিক্যাল কোশ্চেনও আসছে। বুঝছি? তাহলে 3 ডিগ্রি কার্বনিয়ামের স্থায়িত্ব সবচেয়ে বেশি, 3 ডিগ্রি সবচেয়ে কম। আর যদি বলি সক্রিয়তা, উল্টো হবে, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। প্রকারভেদ। জৈব বিক্রিয়ার প্রকারভেদ। জৈব বিক্রিয়া 4 প্রকার। নাম্বার 1 হলো প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, সংক্ষেপে এস। নাম্বার 2 সংযোজন বা যোগ। নাম্বার 3 অপসারণ। নাম্বার 4 হলো সমানুকরণ বা পূর্ণবিন্যাস। তা আমরা এখন প্রতিস্থাপন বিজ্ঞানে একটু আলোচনা করি। প্রতিস্থাপন সরিয়ে দিয়ে সেই জায়গায় অন্য গ্রুপ বসবে। যেমন মনে করো সি, এটা কি? মিথেন। এটার নাম মিথেন। ধরো সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করতেছে, কি হবে? একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা সরে গেল। তাহলে এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়া 2 প্রকার। একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, একটা হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল যে পড়ছি সেটার প্রয়োগ হচ্ছে এই বিক্রিয়াগুলিতে আমরা দেখতে পারবো। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার? একটা হলো ইলেকট্রোফিলিক, সংক্ষেপে দিচ্ছি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, আর একটা হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কোথায় হয়? মেইনলি অ্যালকেনে হয়, প্রধানত অ্যালকেন আর তোমার অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় কোথায়? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় মেইনলি অ্যালকাইল হ্যালাইডে। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, এই দুইটাতেই প্রধানত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া 2 প্রকার। একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, একটা হলো
নিউক্লিওফিলিক। সেম সংযোজন বা যোগ এর ইংরেজি হলো এডিশন। এডিশন রিঅ্যাকশন। এই যোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া এটাও দুই প্রকার, একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন আর একটা হলো নিউক্লিওফিলিক সংযোজন। ইলেকট্রোফিলিক সংযোজন হয় কোথায়? অ্যালকিন ও অ্যালকাইনে, অ্যালকিন ও অ্যালকাইনে। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয় অ্যালডিহাইড কিটোন অর্থাৎ কার্বনাইল যৌগ, অনেক ক্ষেত্রে এমিন বা জৈব অ্যাসিডও হতে পারে। অপসারণ এটা প্রধানত অ্যালকাইল হ্যালাইড ও অ্যালকোহলে ঘটে। আর পূর্ণবিন্যাস এটা সমানুকরণ বিক্রিয়া, এটা অণুর ভিতরে পরমাণুগুলি শুধু পূর্ণবিন্যাসিত হয়। আমরা নেক্সট ডে এই 4 প্রকার বিক্রিয়ার যে কোনো একটা বা দুইটা নিয়ে উদাহরণ সহ আমরা আলোচনা করব। একই সঙ্গে সমানুকরণটা অর্থাৎ সমানুকরণ বিক্রিয়া বা সমানুতাটি নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয়গুলি আশা করি বুঝতে পারছো, আর আরও সহজ বোঝা যাবে। আমি যেহেতু তোমাদেরকে কিছু এই ক্লাসগুলি নেওয়ার পূর্বেই তোমাদেরকে কিছু নোট দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপের মধ্যে, তোমরা যদি ওই নোটগুলি আমার পড়ার সঙ্গে সঙ্গে এখন ফলো করো তাহলে তোমাদের পড়াগুলি আরও ইজি হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।